অরিন্দম দা, আরে এই অরিন্দম দা। কাঁধে হাত রেখে একটু ঝাঁকিয়ে দিল চয়ন। চমকে উঠে অরিন্দম ঘুরে তাকালো। আরে কি ভাবছিলে এত মন দিয়ে? কদিন ধরে দেখছি খুব অন্যমনস্ক, কি ব্যাপার বলো তো? অরিন্দম কিছুক্ষণ চয়নের দিকে তাকিয়ে রইল, তারপর চশমাটা খুলে টেবিলে রেখে চয়নের দিকে ফিরে বলল, টাইগারকে নিয়ে খুব চিন্তায় আছি ভাই। কেন, ওর কি শরীর খারাপ করলো নাকি? সেটাই তো বুঝতে পারছি না, শরীরের প্রবলেম নাকি বয়সের সাথে সাথে মানসিক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। অরিন্দম অত্যন্ত চিন্তিতভাবে টেবিলে রাখা চশমাটার দিকে তাকিয়ে কথাগুলো বলল। তা ডাক্তারের সাথে কথা বললে? বাড়ি পাল্টানোর দিনে তো দেখলাম বেশ হাসি খুশিই ছিল, লাফালাফি করছিল। সেইটাই তো, দিব্যি গেল আমার সাথে ওই বাড়িতে থাকতে, কিন্তু কিছুতেই আর ঘরে ঢুকতে চাইছে না। সারাক্ষণ ওই দরজার সামনে বসে আছে। আমি ফিরলে সোজা আমার ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। 3 দিন হয়ে গেল, না কিছু খাচ্ছে, না ঠিক মতো ঘুমোচ্ছে। কথাগুলো বলে আবার কেমন অন্যমনস্ক হয়ে গেল অরিন্দমদা। আমিও ঠিক বুঝতে পারলাম না। নতুন বাড়িতে শিফট করার দিনও টাইগারকে দেখলাম দিব্যি লাফিয়ে ছুটে বেড়াচ্ছে গাড়ির চারদিকে। হঠাৎ 3 দিন এরকম কেন হবে? হয়তো নতুন পরিবেশ বলে মানিয়ে নিতে পারছে না। আমি অরিন্দমদাকে উদ্দেশ্য করে বললাম, তুমি এত চিন্তা করো না, এত বছর তোমার সাথে ওই বাড়িতে ছিল, এখন নতুন বাড়িতে হয়তো মানিয়ে নিতে পারছে না। আমারও সেটাই মনে হয়। সেই ছোট্টবেলা থেকে দমদমের বাড়িতেই বড় হয়েছে, তাই বোধহয় একটু আনকমফোর্টেবল ফিল করছে। কি যে হলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে টেবিল থেকে চশমাটা তুলে মুছে নিয়ে পড়ল অরিন্দমদা। তারপর চেয়ার ছেড়ে উঠে আলমোড়া ভেঙে আমায় বলল, না, আজ বরং তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে ওকে নিয়ে বাইরে একটু ঘুরে আসি, হয়তো ওর মনটা একটু ভালো হবে। এই বলে অরিন্দমদা ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। আমিও ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:30 বেজে গেছে। গোপালকে ডাক দিলাম, গোপাল, একটা চা দিয়ে যা তো। চা খাওয়াটা শেষ করে অরিন্দমদার কথাই মনে পড়ল। ভদ্রলোকের এই কুকুরটা ছাড়া আর কেউ নেই। প্রায় 22 বছর হয়ে গেল অরিন্দমদাকে দেখছি। আমার সেই চাকরির প্রথম দিন থেকেই আলাপ। একটা মানুষ একা একা এতগুলো বছর থেকেও এত হাসি খুশি, এত প্রাণবন্ত। তাই দমদমের ভাড়া বাড়িটা ছেড়ে যখন সাউথ কলকাতার ওই ভেতর দিকে অত পুরনো একটা জায়গার মধ্যে ওই বাড়িটা কিনে উঠে গেল, তখন আমিও মনে একটু খুঁতখুঁতানি রেখেছিলাম বটে। বাড়ি কেনার ডিসিশনটা শোনার পরে আমি বারণ করেছিলাম অরিন্দমদাকে, এত দূর থেকে রোজ অফিস করা এই সল্ট লেকে খুব প্রবলেম। কিন্তু অরিন্দমদা তো নাচরবান্দাই ছিল। বারণ করতে বললে, হ্যাঁ, 3 কাঠা জমির উপর বাড়ি ভাই, পুকুর, বাগান আর চারদিক দিয়ে সুপরির ওয়াল, এত সস্তায় পেয়ে যাচ্ছি, ছেড়ে দেবো? এত উৎসাহ নিয়ে কথাটা বলেছিল অরিন্দমদা, আর আজ সেই ভদ্রলোককে এত মনমরা দেখাচ্ছে। সত্যি এতটা রাস্তা ড্রাইভ করা কষ্টকর। 2 দিনেই এই অবস্থা। শখ করে বাড়িটা কিনে ফেললাম, আর এখন ভাবছি ডিসিশনটা কি ঠিক হলো। তার মধ্যে টাইগারটা কীরকম মনমরা হয়ে আছে। না, আজকে আর কোনো গোছগাছ করবো না, বরং টাইগারকে নিয়ে একটু বেরিয়ে আসি। এইসব ভাবতে ভাবতেই গেটের কাছে এসে পৌঁছালো অরিন্দম। গেটটা খুলে গাড়িটা ভেতরে পার্ক করে আবার গেটটা বন্ধ করে ফেরার সময় চোখ গেল বাগানের দিকের ব্যালকনি লাগোয়া জানলাটায়। অস্বাভাবিক কিছু নয়, শুধুমাত্র ঘরের ভেতরে লাইটটা জ্বলছে। কিন্তু স্পষ্ট মনে আছে, কাল রাতের পরে আজ সকালেও কোনো ঘরের লাইটের সুইচ চালিয়ে দেয়নি অরিন্দম। দরজার দিকে এগিয়ে গেল অরিন্দম। মেইন ডোরের দরজাটা খুলে
ভেতরে গিয়ে লাইটটা জ্বালাতেই টাইগার দৌড়ে এলো পায়ের সামনে। সিঁড়ির নিচেই বসেছিল সারাদিন। অরিন্দমকে দেখেই প্যান্টটা ধরে টানতে শুরু করলো। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, আস্তে। তুই উপরে যাচ্ছিস না কেন বলতো বাবা? সারাটা দিন সিঁড়ির নিচে বসে থাকতে ভালো লাগে? চল এবার ঘরে গিয়ে শুবি, চল। কিন্তু আশ্চর্য, টাইগার বারবার প্যান্ট ধরে দরজার বাইরে নিয়ে যেতে চাইছে অরিন্দমকে। অরিন্দম যত ছাড়াতে যায় তত জোর করে টেনে নিয়ে যায়। কিছুতেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না অরিন্দম। বেশ কিছুক্ষণ ধরে চলে এই ব্যাপারটা। টাইগার অরিন্দমকে এক ফোঁটা উপরে যেতে দিতে চায় না। একটা সময় টানতে টানতে অরিন্দমের মোজা সমেত প্যান্টের কিছুটা অংশ ছিঁড়েই গেল। অতিষ্ঠ হয়ে সিঁড়িতে বসে পড়ল অরিন্দম। টাইগার কিছুটা দূরে সরে রাগে গড়গড় করতে থাকলো। এসব কি শুরু করলি বলতো? নিজের ছেঁড়া মোজা আর প্যান্টের দিকে তাকিয়ে দেখলো অরিন্দম। তারপর উঠে গিয়ে টাইগারের মাথায় হাত বুলিয়ে দিল। টাইগারও হয়তো নিজের ভুলটা কিছুটা বুঝতে পেরেছিল, তাই চুপ করে ওখানেই মাথা নিচু করে বসে রইল। অনেক চেষ্টা করে অরিন্দম পারল না ওকে উপরের ঘরে নিয়ে যেতে। ওয়াশরুমে ঢুকে জামা কাপড় ছাড়তে ছাড়তে অরিন্দম খেয়াল করলো পায়ে একটু কেটে গেছে। যদিও ইঞ্জেকশন নেওয়াই আছে, কিন্তু ড্রেসিংটা করিয়ে নেওয়া দরকার। এই বলে অরিন্দম ট্রাকস্যুটটা আর টি শার্টটা পরে নিচে নেমে এলো। টাইগার এখনও ওখানেই বসে আছে। অরিন্দমকে নিচে নামতে দেখে উঠে দাঁড়ালো। অরিন্দম কিছু না বলে দরজা দিয়ে সোজা বাইরে বেরিয়ে এলো। মেইন গেট দিয়ে বেরিয়ে রাস্তায় নেমে এগিয়ে গেল ওষুধের দোকানের উদ্দেশ্যে। এদিকটায় বাড়িঘর খুব কম। অরিন্দমের বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই। চারিদিকে বাঁশবাগান আর একটা বড় আমের বাগান আছে। বেশ ভালো লাগছিল রাস্তা ধরে হেঁটে যেতে। দুই পাশে বাগান, মাঝখান দিয়ে রাস্তা। কিছুটা এগোতেই বাদিকে রাস্তাটা ঘুরে গেছে। সামনে একটা বড় বাড়ি রয়েছে, আর তার লাগোয়া একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। একটুখানি দাঁড়িয়ে অরিন্দম একবার প্রণাম করে নিল। সামনে একটা ওষুধের দোকান ছিল বটে, কিন্তু কি এত দূরেও ছিল? না, ওই তো, যা খোলা আছে। ওষুধের দোকানের ভদ্রলোক সময় নিয়ে ভালো করে ড্রেসিং করে দিল। তা দাদা, পাড়ায় কি নতুন নাকি? আগে তো দেখিনি এই পাড়ায়। হ্যাঁ, এই তো সবে 3 দিন হলো এলাম। এই সোজা গিয়ে ডানাতে ভেতরে যে বাড়িটা, ওটাই কিনেছি। কোনটা বলুন তো? ওদিকে তো একটাই বাড়ি রয়েছে মশাই। হ্যাঁ, ওই দোতলা যে বাড়িটা, বড় গেট, ওটাই তো কিনেছি মশাই। ও আচ্ছা, এবার বুঝলাম। একজন থাকতেন বটে সে বাড়িতে, সেরকম মিশতে তো দেখিনি। অবশ্য এই তো একটাই বাড়ি, তারপর তো সেই মেট্রোর কাজ হচ্ছে। হ্যাঁ, ভদ্রলোক তো অস্ট্রেলিয়ায় থাকেন, আমায় বিক্রি করে পুরোপুরি শিফট হয়ে গেলেন। দোকানদার কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন চুপ করে। তারপর বললেন, তা এই দিকটা তো হালে এতটা উন্নতি করেছে। যবে থেকে মেট্রোর কাজ শুরু হলো, আমরাও এদিকে তারপরেই এলাম। কিন্তু ওই বাড়িটা তার আগে থেকেই ছিল মশাই। এই ভদ্রলোক বোধহয় 3-4 মাস আগেই কিনেছিলেন। কাছে একদিকে ভালোই হয়েছে, উনিও বিশেষ তো আসতেন না, বেচে দিয়ে চলে গেছেন। আরও কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করে বাড়ির দিকে রওনা হলো অরিন্দম। বেশ মিশুকে ভদ্রলোক। বললেন, কোনো অসুবিধা হলে আমাকে খবর দেবেন, কিন্তু আমি এক দৌড়ে পৌঁছে যাব। গেট খুলে ঢুকতে গিয়েই আবার লক্ষ্য করলো অরিন্দম, উপরের ব্যালকনির পাশের ঘরের আলোটা আবার জ্বলছে। আশ্চর্য ব্যাপার,
বেরোনোর আগে তো বন্ধ করে এসেছিলাম। উপরের ঘরে গিয়ে দেখলাম আলোটা নিভে গেছে। এখানে আসার পর থেকে এই ঘরটা কখনো ভালো করে দেখিনি। দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। ঘরটা বেশ বড়, দুটো জানলাও রয়েছে বড়। সোজা গিয়ে ব্যালকনির দরজাটা খুলে একটু ব্যালকনিতে গেলাম। এখান থেকে বাগানটা পরিষ্কার দেখা যায়। আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা পিছন দিকে ঘুরে সোজা বেরিয়েছে ওই মেট্রোর কাজ হচ্ছে যেখানে। আমিও এই রাস্তাটা দিয়েই অফিস যাই। খুব পছন্দ হয়ে গেল ব্যালকনিটা। বাড়িটার উপর আরও বেশি আসক্তি হয়ে গেল আমার। এরকম একটা বাড়ি তো চেয়েছিলাম আমি। সুন্দর বাগান, সাথে পুকুর, আর তার মধ্যে ব্যালকনিটা তো উপরি পাও না। আজ পূর্ণিমা। আকাশে পরিপূর্ণ গোল চাঁদটা আলো করে দিয়েছে চারদিক। হঠাৎ পুকুরের দিকে চোখ পড়ল। ওটা কি পুকুরের মাঝে? চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেলাম জিনিসটাকে। প্রথম দেখায় যেন মনে হলো কেউ একজন পুকুরের মাঝ বরাবর জল থেকে মাথা তুলে এদিকে তাকালো। আমিও কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম ওর দিকে। আস্তে আস্তে আবার পুকুরে ডুবে গেল। কি ছিল? এত রাতে কেউ কি স্নান করছে? কিন্তু চারিদিকে তো পাঁচিল দেওয়া, ঢোকার তো কোনো জায়গাই নেই। হঠাৎ নিচে টাইগারের গলার আওয়াজ পেলাম। তারস্বরে চিৎকার করে চলেছে। আমি দৌড়ে নিচে গিয়ে দেখলাম দরজাটা খোলা। টাইগার কখন বাইরে বেরিয়ে পুকুর পাড়টায় চলে গেছে। পুকুরের মাঝ বরাবর তাকিয়ে তারস্বরে চিৎকার করেই চলেছে। আমিও একটু এগিয়ে গেলাম সামনের দিকে। না, কেউ তো নেই। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পুকুর পাড়ে এসে জলের কাছে দাঁড়ালাম। পরিষ্কার টলটলে জল। পূর্ণিমার চাঁদের আলোয় আরও বেশি উজ্জ্বল লাগছে জলটাকে। কিন্তু জলের রঙটা যেন অস্বাভাবিক রকম কালো। এতটাও কি কালো হতে পারে পুকুরের জল? হঠাৎ আবার পুকুরের মাঝখানে আলোড়ন দেখা গেল। এবার যেটা দেখলাম সেটা আমার শিরদাঁড়ার ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। ঠিকই দেখেছিলাম পুকুরের মাঝখানে ব্যালকনি থেকে কেউ একজন যেন পুকুরের মাঝখানে আস্তে আস্তে জলের ভেতর থেকে মাথাটা তুলে তাকালো। লম্বা চুল, মুখটা ঠিক বোঝা যায় না। টাইগার দৌড়ে এসে চিৎকার করতে শুরু করলো। না, ব্যাপারটা ভালো ঠেকছে না। জলের মাঝখান থেকে মূর্তিটা সাঁতার কেটে পাড়ের দিকে আসতে শুরু করলো। আমার পা যেন আর নড়ছিল না। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম ওই দিকে। বুঝতে পারলাম টাইগার আমার ট্রাকস্যুটটা ধরে প্রাণপণে টেনে চলেছে। মূর্তিটা কিছুটা এগিয়ে এলো আমার দিকে। কি বীভৎস সেই মূর্তি! চুলগুলো যেন সাপের মতো হাওয়ায় ভাসতে শুরু করলো। ভাটার মতো চোখ নিয়ে কালো রুগ্ন ছায়ামূর্তিটা তাকিয়ে রয়েছে আমার দিকে। এখন তার শরীরের অনেকটা অংশ দেখা যাচ্ছে। গায়ে তার কোনো কাপড় নেই। অপার্থিব, অমানবিক, পৈশাচিক সেই শরীর হাত বাড়িয়ে আমায় যেন ওই জলের দিকে ডাকছে। আমি টাইগারের সব বাধা উপেক্ষা করে জলের দিকে নামতে শুরু করলাম। তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি সিঁড়ির নিচে শুয়ে আছি, আর সামনে বসে আছেন ওষুধের দোকানের সেই ভদ্রলোক। আমাকে চোখ খুলতে দেখে প্রশ্ন করলেন, আরে মশাই, কি সুস্থ আছেন তো? এই রাতের বেলা পুকুর ধারে কি করছিলেন বলেন দেখি? ভাগ্যিস আমি দোকান বন্ধ করে ফিরছিলাম, ভিতর থেকে আপনার কুকুরটা চিল্লানোর আওয়াজ শুনে ভেতরে এলাম। এসে তো দেখি এই অবস্থা। কিছু না, একটু হাঁটতে বেরিয়েছিলাম,
বাগানের দিকটায়। শরীরটা বিশেষ ভালো নেই, কদিন খাটাখাটনি যাচ্ছে, তাই বোধহয় একটু মাথাটা ঘুরে গেছিল। দেখুন দেখি মশাই, একটু সাবধানে থাকুন মশাই, একা মানুষ, কখন কি ঘটে যায়। ভদ্রলোক আমাকে ধরে আমার ঘরে নিয়ে গেলেন। শরীর যদিও এখন অনেকটাই ঠিক ছিল, কিন্তু মাথাটা খুব ভার হয়ে আছে। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে টাইগার কোথা থেকে দৌড়ে এসে বিছানায় উঠে আমার পাশে শুলো। আপনি একটু শুয়ে থাকুন মশাই, আমি বরং আসি, অনেক রাত হলো। প্রত্যুত্তরে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। ভদ্রলোক চলে গেলে পর আমি চেষ্টা করলাম মনে করার, হঠাৎ এত রাতে আমি কেন গেছিলাম পুকুর ধারে। না, অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলাম না। আশ্চর্য ব্যাপার, শেষবার যেটা মনে আছে, আমি ওই ঘরের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। কি যে হচ্ছে, না একটু ঘুমিয়ে নিই বরং। আজ 2 দিন হয়ে গেল অরিন্দমদার আর কোনো খবর নেই। এতবার করে ফোন করলাম, কিছুতেই ফোন ধরল না। কাল রাত থেকে তো ফোনটাও সুইচ অফ। কী যে করি, নতুন বাড়িটাও তো চিনি না। টাইগারের শরীরটা নাকি খারাপ ছিল, কি হলো কে জানে। চয়ন উঠে গেল টেবিল ছেড়ে, ফোনটা খুলে অরিন্দমদার হোয়াটসঅ্যাপটা চেক করতে লাগলো। লাস্ট সিন 2 দিন আগে সন্ধ্যে 6টা। নতুন অ্যাড্রেসটা একমাত্র HR-এর কাছেই পাওয়া যেতে পারে, যাই গিয়ে একবার দেখি। পাওয়া গেল অরিন্দমদার নতুন বাড়ির অ্যাড্রেসটা। অফিস শেষে একবার গিয়ে দেখব। মনটা একদম ভালো লাগছে না। লোকটা কোনোদিন অফিস কামাই করেন না, সারা দিন তো ওই ফোনটা নিয়েই বসে থাকেন। কিছু ঘটলো কি না কে জানে। ঠিক সন্ধ্যে 6টা বাজতেই চয়ন বেরিয়ে পড়লো গাড়িটা নিয়ে। এখনই না বেরোলে পৌঁছাতে অনেক রাত হবে। আকাশটাও একটু অন্ধকার করে এসেছে, বৃষ্টি হতে পারে। গাড়িতে উঠে আরও 2-1বার চেষ্টা করলো অরিন্দমদাকে পাওয়ার। না, এখনো সুইচ অফ। জায়গাটা খুঁজে পেতে একটু সময় লাগলো। এদিকে জনসংখ্যা অনেক কম, বাড়ি আশেপাশে নেই বললেই চলে। গাড়িটা রাস্তাতেই রাখলাম। গেটটা খোলাই ছিল, ভেতরে ঢুকে কলিং বেলটা বাজালাম। কেউ দরজা খুলল না। ডাকতে শুরু করলাম অরিন্দমদার নাম ধরে। অরিন্দমদা, অরিন্দমদা, আরে বাড়িতে আছো? দরজা থেকে সরে এসে 2তলার দিকে তাকিয়ে ডাকতে শুরু করলাম আবার। সব দরজা জানলা বন্ধ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরে আদৌ কেউ আছে কি না। কিন্তু অরিন্দমদার গাড়ি তো বাইরেই রাখা, তার মানে বাড়িতেই থাকবে। অসুস্থ হয়ে পড়লো নাকি? হঠাৎ খেয়াল করলাম 2তলার ব্যালকনির পাশের ঘরের লাইটটা জ্বলছে। আরও জোরে ডাকতে শুরু করলাম অরিন্দমদার উদ্দেশ্যে। অরিন্দমদা, আমি চয়ন, দরজাটা খোলো। আরও 2-3বার ডাকার পরে ঘরের আলোটা নিভে গেল। আরও অন্ধকার হয়ে গেল চারপাশটা। থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে বাড়িটা জুড়ে। হঠাৎই নিচের দরজার বাইরের আলোটা জ্বলে উঠল। দরজা খুলে বেরিয়ে এলো অরিন্দমদা। আরে চয়ন, তুমি? ইনি কি অরিন্দমদা? এ কি অবস্থা হয়েছে চেহারার? দেখে মনে হচ্ছে যেন শরীরটা রক্তশূন্য হয়ে আছে, সাদা ফ্যাকাশে হয়ে গেছে মুখটা। এ কি অবস্থা করেছো অরিন্দমদা তোমার? ফোনটাও সুইচ অফ করে রেখেছো, কাল থেকে ট্রাই করে যাচ্ছি তোমায়। না না, আমি সুস্থই আছি।
তুমি চিন্তা করো না। চিন্তা করো না মানে? চেহারাটা দেখেছো? অরিন্দমদা কেমন যেন একটু অন্যমনস্ক ছিল। দরজার আড়াল থেকে বারবার পিছন ফিরে দেখছিল ভেতরে। সরো, ঢুকতে দাও। কথাটা শুনে অরিন্দমদা কেমন যেন চমকে উঠল। আমার দিকে ফিরে বলল, না না, ভেতরে আসতে হবে না, আমি ঠিকই আছি। আমি কাল অফিস চলে আসবো, তুমি যাও এখন। মানে? তুমি একদমই ঠিক নেই। সরো সরো, ঢুকতে দাও। খাওয়া দাওয়া করেছো কি না তারও তো ঠিক নেই। সরো বলে একরকম দরজা ঠেলে আমি ভেতরে ঢুকলাম। অরিন্দমদার শরীর এতই দুর্বল ছিল যে আমার ধাক্কা সামলাতে না পেরে দেয়ালের দিকে সরে গেলেন। কিন্তু ভেতরে ঢুকতেই আমার শরীরের ভেতর যেন একটা অজানা আতঙ্ক অনুভব করলাম। ঘরের আলো জ্বললেও সেই আলো যেন অত্যন্ত ম্লান। ঘরের মেঝের উত্তাপটাও যেন একদম সাধারণ নয়। মার্বেল পাথর কি এতটাও গরম হয়? সিঁড়ির সামনের দুপাশে দুটো ঘর তালাবন্ধ। আমি চুপচাপ সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলাম। উপরে ডাইনিং রুমটা ছেড়ে দুটো পাশে দুটো বড় ঘর। এই বাদিকের ঘরটাতেই সম্ভবত আলোটা জ্বলছিল, আর দরজাটা এখনো ভেজানো। এগিয়ে গেলাম ডান দিকের ঘরটাতে। অরিন্দমদা পেছনে এসে দাঁড়িয়েছে। তুমি বেকার টেনশন করছো চয়ন, আমি একদম সুস্থ আছি, বিশ্বাস করো। ঘরের অবস্থা এবং তার পরিবেশ আমার একদমই ভালো ঠেকছিল না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন জানান দিচ্ছিল এখানের পরিবেশ একদম ঠিক নয়। আমি অরিন্দমদার দিকে ঘুরে জিজ্ঞাসা করলাম, অরিন্দমদা, টাইগার কোথায়? ও বোধহয় ঘুমাচ্ছে, অসংলগ্নভাবে জবাব দিল অরিন্দমদা। বাদিকের ঘরের আলোটা হঠাৎ ভেতর থেকে জ্বলে উঠল। আমি গিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ঢুকতেই যে দৃশ্যটা আমি দেখলাম তা আমার হাত পা শিথিল করে দিল। ঘরের মেঝের মধ্যে পড়ে আছে টাইগারের নিথর দেহটা। তার দুটো পা ছিন্ন ভিন্ন হয়ে ঘরের দুটো কোণে পড়ে আছে। পচা পটকা গন্ধ পুরো ঘরটা জুড়ে। জানলাগুলো সব বন্ধ। কি বিশ্রী পরিবেশ! আমি আর এক মুহূর্ত থাকতে পারলাম না ওই ঘরটার ভেতর। ছিটকে বাইরে এসে দরজাটাকে বন্ধ করে আমি অরিন্দমদার দিকে ফিরে তাকালাম। এটা কি অরিন্দমদা? এটা কি ঘরের ভেতর? কি অবস্থা এটা? অরিন্দমদা গম্ভীর মুখে আমার দিকে তাকালো। সাদা ফ্যাকাশে মুখটা হঠাৎ কেমন যেন ভীত হয়ে উঠল। তুমি চলে যাও চয়ন, চলে যাও তুমি এখান থেকে। কিন্তু অরিন্দমদা, তোমার শরীর তো খুব খারাপ, তুমি তো মানসিকভাবে সুস্থ নও মনে হচ্ছে। টাইগারের এই অবস্থা কি করলো? অরিন্দমদা এবার আরো দৃঢ়ভাবে চিৎকার করে উঠল, তোমার সব জেনে কোনো লাভ নেই অয়ন, তুমি এই মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে যাও। বুঝতে পারলাম অরিন্দমদা নিজের মধ্যে নেই। শান্ত হাসি খুশি অরিন্দমদা প্রচণ্ড রকমভাবে পাল্টে গেছেন। বাদিকের ঘরের দরজাটা আস্তে করে কিছুটা খুলে গেল। লক্ষ্য করে দেখলাম অরিন্দমদা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলেন। ঘরের ভেতর মুখটা বাড়িয়ে কাকে কি যেন একটা বললেন চাপা স্বরে। আমি আস্তে করে ঘরটা ছেড়ে পেছন দিকে ফিরে এলাম। আর অপেক্ষা করলাম না। অজানা আশঙ্কায় মনটা যেন কিরম করে উঠল। ঘর ছেড়ে সোজা নিচে এমে সিঁড়ি দিয়ে দরজার দিকে দৌড়ালাম। দরজা খুলে বাইরে এসে সোজা গাড়িতে উঠলাম। দেখলাম অরিন্দম দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। গাড়ির ভেতর বসে গাড়িটা স্টার্ট করালাম। অরিন্দম দায়ের দিকে ফিরে তাকালাম।
দেখলাম উনি এখনও দাঁড়িয়ে আছেন। মনে হলো যেন উনি মন থেকে বলতেন চাইলেন যে উনি আমার সাথে যেতে চান। আমি কিছু ভাবতে পারছিলাম না আর। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। গেট পেরিয়ে ছুটে গেলাম অরিন্দমদার দিকে। সামনে গিয়ে দাঁড়ালাম ওনার। দরজার ভেতরে সিঁড়ির নিচের সেই ম্লান আলোটা এখনও জ্বলছে। অরিন্দমদা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। তার চোখের মধ্যে প্রচণ্ড বেদনা, কষ্ট। আমি জিজ্ঞাসা করলাম অরিন্দমদাকে, দাদা তুমি চলে এসো আমার সাথে প্লিজ। অরিন্দমদা কান্না ভেজা গলায় আমায় বললেন, তুমি চলে যাও চয়ন, ও আমায় যেতে দেবে না। কে যেতে দেবে না তোমায় অরিন্দমদা? প্রশ্নটা করেই অরিন্দমদার পিছন দিকে আমার নজরটা গেল। আর যে জিনিসটা আমি দেখলাম সেটা আমার পক্ষে সম্পূর্ণভাবে ব্যক্ত করা সম্ভব নয়। একটা রুগ্ন পৈশাচিক নারী দেহ, কঙ্কালসার তার মুখ, চুলগুলো ভয়ানক সরু বিষাক্ত সাপের মতো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, আগুনের ভাটার মতো তার দুই চোখ। তার সরু নোংরা লম্বা নখযুক্ত হাতটা এগিয়ে এলো অরিন্দমদার দিকে। অরিন্দমদার কাঁধে এসে হাতটা রাখল। অরিন্দমদা আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিলেন। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছুটে এসে গাড়ির ভেতর উঠলাম। প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিক শূন্য হয়ে গাড়ি ছুটিয়ে দিলাম। কি দেখলাম, কি অনুভব করলাম সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। বাইরে বৃষ্টির শো শো শব্দের মধ্যে একটা অস্বাভাবিক হাড় হিম করা গলা শুনতে পেলাম। মস্তিষ্কের শিরাগুলো কেমন যেন শিথিল হয়ে এলো। কাঁধের উপর একটা ভারী হাতের স্পর্শ অনুভব করছিলাম আমি। হাত পা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল আমার, অবশ হয়ে গেল আমার চেতনা। রাত 10টা বাজে প্রায়। এখন বৃষ্টি অনেকটা কমে গেছে, আকাশ অনেকটা পরিষ্কার। ট্রাফিক কন্ট্রোল রুমের ওয়াকিটকিতে এক উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, ট্রাফিক কন্ট্রোল রুম। ডায়মন্ড হারবার রোডের উপর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব খারাপ অবস্থা, চালক মৃত, এক্ষুনি অ্যাম্বুলেন্স আর পুলিশ পাঠান প্লিজ। ঘণ্টাখানেকের মধ্যে দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। পুলিশের গাড়ি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিল। পাকা রাস্তার মাঝখানে একটা হন্ডা সিটি উল্টে পড়ে আছে। গাড়িটা একদম একটা টিনের কৌটোর মতন দুমড়ে মুচড়ে আছে। ঠিক এই সময় ইনভেস্টিগেশন অফিসার সমর ব্যানার্জির ফোনটা বেজে উঠল। হ্যালো স্যার, ইয়েস স্যার, একদম স্যার, সিচুয়েশন পুরোপুরি কন্ট্রোলে স্যার। দুর্ঘটনার কারণটা বুঝতে পারছি না। রাস্তা ফাঁকা ছিল, হঠাৎ করে গাড়িটা পাল্টে গেল কীভাবে সেটাই ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, সকালের মধ্যে রিপোর্ট জানাচ্ছি। হ্যাঁ, চালক একাই ছিলেন। মৃতের নাম চয়ন অধিকারী। হ্যাঁ স্যার, ওনার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ওকে স্যার, চিন্তা করবেন না। ওকে স্যার, রাখছি স্যার, গুড নাইট স্যার।